আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আজকে আপনাদের মাঝে এমন একজন মানুষকে পরিচয় করে দিব, যিনি মূলত ওনার শৈশবকাল থেকেই রাজনীতির সাথে জড়িত এবং বাংলাদেশকে একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চান এবং বিয়ানীবাজার পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা হিসেবে দেখতে চান, এরকম একজন ব্যক্তির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব। উনি এই মুহূর্তে আমাদের সিলেটি অনলাইনের পর্দায় আছেন এবং উনি আজকে উনার পরিচয় এবং উনার রাজনৈতিক জীবন এবং ভবিষ্যতে উনি কী করতে চান এসব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবেন। আমি প্রথমেই ওনাকে কিছু প্রশ্ন করব এবং সম্পূর্ণ প্রশ্নের আনসারগুলো এক এক জানার চেষ্টা করব। প্রথমেই আমাদের প্রিয় আব্দুল কুদ্দুস টিটুবের কাছে যে বিষয়টি জানতে চাবো সেটি হচ্ছে আপনার পরিচয়টা দিবেন এবং ছাত্র জীবনে আপনি কী ছিলেন একটু জানাবেন আমাদেরকে। আমার নাম একটু জুড়ে জুড়ে। আব্দুল কুদ্দুস টিটু। আমি 1988 ইংরেজিতে এসএসসি পাশ করে বিয়ানীবাজার মহাবিদ্যালয়ে ভর্তি হই এবং স্বভাবত কারণেই আপনারা জানেন 1990 সালে দেশে একটা আন্দোলনমুখী পরিস্থিতি ছিল। সেই সময় আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সদস্যপদ কলেজে ভর্তি হওয়ার পরেই গ্রহণ করি এবং 90-এর সেই গণ আন্দোলনের মুহূর্তে আমরা ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি। সেই দীর্ঘ ছাত্র রাজনীতির সুবাদে আমরা 1995 ইংরেজি সালে আমাকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয় এবং আমরা সেই সময় ছাত্র আন্দোলনের রাজনীতিতে আমরা ছাত্রলীগকে সুসংগঠিত করার কাজে লিপ্ত থাকি। ছাত্রলীগকে সুসংগঠিত করে বিয়ানীবাজার কলেজ ছাত্র সংসদের তিনটি ছাত্র সংসদ সেই সময় আমাদের উপজেলা ছাত্রলীগের আমার সম্মানিত আহ্বায়ক ছাত্রনেতা আব্দুল বারী, ছাত্রনেতা দেলোয়ার হোসেন, আমি আব্দুল কুদ্দুস টিটু এবং মাহমুদ হোসেন সেলিম, ইকবাল হোসেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার দায়িত্বে থাকা অবস্থায় আমরা বিয়ানীবাজার কলেজ ছাত্র সংসদের তিনটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করি এবং মেধা এবং যোগ্যতা সম্পন্ন ছাত্রদেরকে আমরা ছাত্র সংসদে নিয়ে আসি। সেই ছাত্র সংসদের অনেকেই সেই সময় বিয়ানীবাজার কলেজে প্রগতিশীল ধ্যান ধারণা এবং মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন রচিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, সেই আন্দোলনে সক্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সবাই অংশগ্রহণ করি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একদলীয় প্রহসনমূলক নির্বাচন প্রতিহত করতে গিয়ে আমাদের ছোট ভাই শহীদ হুমায়ুন কবির চৌধুরী নাহিদ সে আত্মাহুতি দিয়েছিল। ছাত্রলীগের নেতৃত্বেই সেই সময় সে সমস্ত আন্দোলন সুসংগঠিত হয়েছিল এবং তার ফলশ্রুতিতেই পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সংসদে আমাদের জননেতা নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের ছাত্রলীগেরই কর্মের ফলশ্রুতিতেই প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন। তারপর আমরা ছাত্র রাজনীতি থেকে আমরা একসময় কলেজ ক্যাম্পাস এবং রাজনীতি থেকে আমরা অবসর গ্রহণ করি এবং পরবর্তীতে আমাকে 2005 সালে আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিয়ানীবাজার উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয় এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে সফরউদ্দিন লুদি এবং জুবের আহমদকে দায়িত্ব প্রদান করা হয়। সেই সময় যুবলীগের দায়িত্ব গ্রহণ করে আমি যুবলীগকে সুসংগঠিত করার কাজ করি এবং দীর্ঘ সময় যুবলীগের সাংগঠনিক দায়িত্ব পালন করি। এই সময় আমাদের জাতীয় সংসদ নির্বাচন দুইটি জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই সমস্ত নির্বাচনে আমরা আমাদের জননেতা জনাব নুরুল ইসলাম নাহিদ কে এমপি মনোনয়ন জননেত্রী শেখ হাসিনা প্রদান করেন এবং আমরা তাকে নির্বাচিত করার জন্য যুবলীগের নেতৃত্বে আমরা সক্রিয়ভাবে কাজ করি এবং তাকে নির্বাচিত করি। পরিশেষে 2019 সালে বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানের পর আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। আমি এখন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছি
এবং এই 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 সময় এখানে দীর্ঘ 90 থেকে 2020 দীর্ঘ প্রায় 30 বছর আমি ছাত্র রাজনীতির তৃণমূল পর্যায় থেকে কাজ করে যুব রাজনীতিতে পদার্পণ করি এবং যুব রাজনীতির পর এখন আমি আওয়ামী লীগের রাজনীতি থেকে সম্পৃক্ত। আওয়ামী লীগের বর্তমান দায়িত্বে আমি যুব ক্রীড়া বিষয়কের দায়িত্ব পালন করছি। ধন্যবাদ। আমি আব্দুল কুদ্দুস টিটু ভাইয়ের কাছে আরেকটা বিষয় জানতে চাইব, যেহেতু আপনি আপনার পরিচয় এবং ছাত্র জীবন, রাজনৈতিক কেরিয়ারটি আপনি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরেছেন। এখন আপনার কাছে যেটা জানার বিষয় সেটি হচ্ছে বর্তমানে আপনি কি করছেন বা আপনার ব্যবসায়িক পরিচয়টি কি? আমি আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার একটি নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে, কনস্ট্রাকশন প্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় 22 বছর যাবৎ আমার এই প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি এবং বেসরকারি কনস্ট্রাকশন কাজে আমি নিয়োজিত। আমি অত্যন্ত সততার সহিত আমার এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সরকারি ভবন, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন কাজ করে আমি এই আসছি। এখনও আমার নিজস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্প সফল বাস্তবায়নের দিকে রয়েছে। বলতে পারেন যে আমার পেশাগত কাজে আমার প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় প্রকল্প, যেমন বিয়ানীবাজার সরকারি কলেজ, এমসি কলেজের একটি ভবন সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়, পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়, এমসি একাডেমি গোলাপগঞ্জ, বিভিন্ন স্কুল কলেজ কাজ, কলেজের ভবন সহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ আমার প্রতিষ্ঠান থেকে বিগত সময় হয়েছে। এখনও আমার সেই প্রতিষ্ঠান কার্যকর অবস্থায় রয়েছে। ধন্যবাদ। আরেকটা বিষয় জানার বিষয়, যেহেতু আপনি একজন রাজনীতিবিদ এবং সমাজসেবা নিয়ে অবশ্যই আপনাদের অনেক চিন্তাভাবনা রয়েছে, মানব সেবা নিয়ে অনেক চিন্তাভাবনা রয়েছে, তো সমাজসেবা এবং মানব সেবা নিয়ে আপনাদের বর্তমান ধারণা বা ভবিষ্যতে এটাকে কতদূর নিয়ে যেতে চান আপনি? হ্যাঁ, আমরা যখন ছাত্র রাজনীতিতে জড়িত হই, আমরা যে শিক্ষা অর্জন করি, যে শিক্ষাটা ছিল যে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, মানব সেবায় নিজের সকল কিছু ব্যয় করে মানব সেবায় কাজ করা। আমাদের জননেত্রী শেখ হাসিনা এই যে গণমুখী রাজনীতির দীক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই দীক্ষার মূল কথা হলো মানুষের সেবা করা। সেই জন্য আমি দীর্ঘ সময় থেকে আমি আমার রাজনৈতিক জীবনে আমি অত্যন্ত সততার সহিত, আমার বিরুদ্ধে কেউ বলতে পারবে না যে আমি কোনো মানুষের সাথে তার যে কোনো ধরনের কাজ, বিভিন্ন ধরনের সরকারি কাজ রয়েছে, মানুষের বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন রকম সমস্যায় আমাদের মানুষ পড়েন। আমাদের মানুষের জমি জমা সংক্রান্ত বিভিন্ন ভূমি অফিস, টিএন অফিস থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, পৌরসভার বিভিন্ন অফিস আদালত, মানুষের যে সমস্ত আইডি কার্ড, নির্বাচন অফিস, বিভিন্ন সময় বিভিন্ন, কিংবা চাকরির বিভিন্ন সময়ে যে মানুষকে অনেক বিষয় রয়েছে যারা বিভিন্নভাবে সহযোগিতা করা, চাকরির নোটিশ কিংবা বিভিন্ন দপ্তরে কিভাবে কাকে নিয়োগ দিচ্ছে সেই সমস্ত ইনফরমেশন, তথ্য দেওয়া, এভাবে মানুষকে সহযোগিতা করা। তারপর আমি একজন ব্যবসায়ী হিসাবে আমার এলাকার মানুষের পাশে আমি সব সময় ছিলাম। আমি প্রতি শীতে আমি মানুষের শীতবস্ত্র বিতরণ করি এবং আমি এই বিগত করোনাকালীন সময়ে আমার এলাকার প্রতি 500 পরিবারের মধ্যে আমি 10 কেজি চাল, ডাল, তেল সহ আমি আমার এলাকার নেতাকর্মীদের মাধ্যমে বিতরণ করেছি। আমি এই কোভিডের সময় 2টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে যাতে মানুষ বিনামূল্যে সেই অক্সিজেন সেবা পেতে পারে, করোনার যে ভয়াল থাবায় আমাদের মানুষ বিপর্যস্ত ছিল, সেই সময় আমার ব্যক্তিগত তহবিল থেকে 2টি সিলিন্ডার ক্রয়ের মাধ্যমে মানুষের সেবার জন্য আমি বিনামূল্যে সেটা দিয়েছি। এবং আমি আরও করেছি, আমার এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সমন্বয়ে একটি স্বাস্থ্য সেবা টিম গঠন করে, 15 সদস্য বিশিষ্ট টিম গঠন করে মানুষের যারা অসহায় রোগী তাদেরকে এই স্বাস্থ্য সেবা কিংবা চিকিৎসা সেবা প্রদানের জন্য সেই টিম কাজ করেছে। এবং এই টিমের একজন বয়স্ক রোগী যার চিকিৎসা ব্যয় প্রায় 55,000 টাকা হয়েছিল, সেটা আমি ব্যয় গ্রহণ করেছি এবং বিভিন্ন জনকে ঔষধপত্র সহ বিভিন্ন ধরনের সেবা আমাদের এই চিকিৎসা সহায়তা টিম প্রদান করেছে।
আমি এরও পূর্বে বিভিন্ন মানুষের স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, বই ক্রয়ের সমস্যা কিংবা মেডিসিনের সমস্যা, কিনতে পারতেছে না, এই ধরনের প্রতিদিনই বলতে পারেন যে আমি মানুষ আমার কাছে আসে তার সমস্যা নিয়ে। মেয়ের বিয়ে দিতে পারতেছে না, বিয়ের খরচ, আমি তাদের খরচে আমার সামর্থ্য অনুযায়ী নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিই, কিংবা চিকিৎসা সহ মানুষের অনেকের টিউবওয়েল, পানীয় জলের সমস্যা, সেজন্য টিউবওয়েল নির্মাণ কিংবা ক্রয় করা, সহ অনেক সময় বাড়ি নির্মাণের টিনের সমস্যা, এগুলো ক্রয়ে আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আপনি সুদূর আমেরিকা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আসছেন, অবশ্যই আপনার অনেক পরিকল্পনা রয়েছে। তো আমি এই মুহূর্তে যেটা জানতে চাইবো আপনার কাছে, যেহেতু আপনি এই মুহূর্তে একটি প্রতিশ্রুতিও দিচ্ছেন যে আপনি বিয়ানীবাজার পৌরসভার মেয়র হিসাবে নিজেকে তুলে ধরতে চান, তো এই ক্ষেত্রে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন নিয়ে আসলে আপনার কি মতামত রয়েছে, বা আপনি কি ধরনের সংগ্রাম গ্রহণ করতে চান আর কি একটু জানতে চাই। বিয়ানীবাজার পৌরসভা আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু সাংবাদিকতার জগতে রয়েছেন। বিয়ানীবাজার পৌরসভা দীর্ঘ 2001 সালে আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই পৌরসভায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 2001 থেকে 2016 প্রায় দীর্ঘ 16 বছর সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের সাংগঠনিক একটা কমিটি ছিল, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন দাবি আদায় সংগ্রাম পরিষদ। সেই পরিষদের আমি আইন কমিটির সদস্য ছিলাম। সেই পরিষদের আহ্বায়ক ছিলেন জনাব আবুল হাসনাত, সদস্য সচিব নজরুল হোসেন, এবং আরও আমাদের 22 যুগ্ম আহ্বায়ক ছিলেন আব্দুল আসিফ মনিয়া, জয়েন্ট সেক্রেটারি আহমদ মহসিন বাবর, কোষাধ্যক্ষ হাজি আব্দুল মুকিত, রফিকুদ্দিন তুতা, এবং আরও জুয়েল আহমদ, জসিমউদ্দিন জুয়েল, আবু আহমেদ শাহেদ, এবং আইন কমিটির সদস্য সালেহ আহমদ বাবুল, হারুন রশিদ দীপু এবং আমি। আমরা এই দীর্ঘ 2 বছর 2014 থেকে 2016 2 বছর আমরা সেই আইনি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা নম্বর 601/2009, সেই মামলাটি 2 বছর আইনি লড়াইয়ে আমরা কাজ করেছি। বিশেষ করে আমি অনেক চেষ্টা করে, সেই সময় আমি বিদেশে মাত্র 2 সপ্তাহ 3 সপ্তাহ গিয়ে আমার পরিবারের থেকে চলে আসতাম, প্রায় 10 বার এখানে সেই মামলাটি পরিচালনা করে অবশেষে 2016 সালের 20 জানুয়ারি আমরা সেই প্রধান বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে সেই মামলায় বিজয়ী হই। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই দিন সেই মামলা রাষ্ট্রপক্ষের বিজয় হয়, এবং তার মাধ্যমে বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচনের পথ খুলে এবং পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আমি নির্বাচনে সেই সময় প্রার্থী ছিলাম, আমাকে দল মনোনয়ন দেয়নি। এটা আমি বলতে অনেক সময় অনেক জায়গায় আমি বলেছি, দল আমাকে মনোনয়ন কেমনে দিবে? আমার মনোনয়ন পত্রটি আমাদের কেন্দ্রীয় যে নির্বাচনী বোর্ড সেখানে যায়নি, সিলেট জেলা আওয়ামী লীগের কাছে সেটা রয়ে গিয়েছিল, কেন্দ্রে আমাদের নাম যায়নি, তালিকায় যায়নি। সেই জন্য নেত্রী আমাদের এই নামটি হয়তো পাননি। যদি আমাদের নাম যেত এবং আমার নেত্রী যদি সেখানে আমাকে না দিতেন, তাহলে বলা যেত যে আমি পাইনি। যেহেতু আমার নাম যায়নি, আমি মনে করি যে আমি সেই বছরও আমাকে দল যে আমাকে দেয়নি সেটা আমি বলবো না। আমি বিভিন্ন কারণে আমার মনোনয়নপত্রটি জেলায় আটকানোর জন্য আমি সেখানে পুষতে পারিনি। আমি মনে করি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমার এই দীর্ঘ 2 বছর আমি যে আইনি লড়াইয়ে কাজ করেছি, আমি যে পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের জন্য তিনি আমাকে অবশ্যই পুরস্কৃত করতেন। আমার এই কাজে সার্বিক সহযোগিতা যিনি করেছিলেন আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়, উনার সার্বিক নির্দেশনায় এবং আন্দোলনের যে কমিটি, সেই কমিটির স্টিয়ারিংয়ে আমাদের সভা সমাবেশ, টিএনও স্মারকলিপি, আমাদের স্থানীয় সরকার সচিব বরাবরে আবেদন, এবং সর্বোপরি আমাদের প্রবাসী যুক্তরাজ্যস্থ আমাদের প্রবাসী 11 সদস্যের একটি কমিটি, সেই কমিটির সদস্য হাজি আব্দুল শফিক, শাহেদ আহমেদ, আবদুল্লাহ আহাদ,
প্রয়াত রফুল ইসলাম, রফিক উদ্দিন এবং বাজিদুর রহমান এবং আশেক আহমদ আশুক, দেলওয়ার হোসেন, আলী আহমেদ বেবুল, নাজিম উদ্দিন সহ 11 সদস্য কমিটির সদস্যরা প্রবাস থেকে বিভিন্ন অর্থনৈতিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের উভয় গ্রাম, বিশেষ করে কসবা, খাসা, শ্রীদরা, নবাং উভয় গ্রামের 2টি ক্লাব, সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আমি ব্যক্তিগতভাবে এবং আমার সাথে আমার সালেহ আহমদ বাবুল এবং হারুন রশিদ দীপু 2 জন সদস্যকে নিয়ে হাইকোর্টের আপিল বিভাগে কাজ করার ফলশ্রুতিতেই সেই দিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অতএব এখানে আমার অনেক ত্যাগ তিতিক্ষা রয়ে গেছে সেই নির্বাচন অনুষ্ঠানে। সেই ত্যাগ তিতিক্ষার কারণে এবং যেহেতু আমাকে আমার দল মনোনয়ন দেয়নি, সেই বিধায় আমি বিগত জাতীয় পৌরসভা নির্বাচনে আমি নির্বাচন থেকে বিরত রয়েছিলাম। সেই সময় আমার অনেক গুণগ্রাহী, আমার অনেক কর্মী সমর্থক আমাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য যথেষ্ট চাপ সৃষ্টি করেছিলেন, কিন্তু আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে, আমাদের জননেতা নুরুল ইসলাম নাহিদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে সেই দিন আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি। আমি মনে করি এইবার দল এবং আমার নেতা জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়, জননেত্রী শেখ হাসিনা সহ সিলেট জেলা আওয়ামী লীগ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আমার সেই কাজকে মূল্যায়ন করার মাধ্যমে আসন্ন নির্বাচনে আমাকে নৌকা বরাদ্দ দেওয়া প্রদানের মাধ্যমে মনে করি যদি আমাকে সেটা দেওয়া হয়, আমার এই কাজের জন্য বিয়ানীবাজার পৌরসভার দলমত নির্বিশেষে সকল জনগণ ইতিমধ্যে আমাকে যেভাবে ব্যাপক সাড়া এবং ব্যাপক ফোন এবং টেক্সট মেসেজের মাধ্যমে আমাকে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য ওনারা যেভাবে আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন, আমি মনে করি যদি দল আমাকে সেই সুযোগ দেয়, সেই দলের প্রার্থী হিসাবে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। অনেক সুন্দর এবং প্রতিশ্রুতিমূলক অনেক কথাই অনেক অনেক নেতাদের থাকে। তো আপনার আসলে এরকম ধরনের কোনো প্রতিশ্রুতি আছে কিনা, যদি আপনি পৌরসভায় নৌকা পেয়ে যান এবং পৌরসভাকে আপনি কীরকমভাবে দেখতে চান? আমি বলতে চাই যে 2001 থেকে 2016 বছর তো পৌরসভায় প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না, যার কারণে তার কোনো জবাবদিহিতাও ছিল না। এবং তারপর পরে যে বিগত 5 বছরে যে পৌরসভা, যে সেই পৌর পরিষদের জবাবদিহিতা কতটুকু ছিল, তার পরিষদের কাউন্সিলররাই তারা নিজেরাই বলেন তারা অনেক কিছুই জানেন না। সেখানে পৌর পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় না, কিংবা জবাবদিহিতার স্বচ্ছতা সেগুলো নিশ্চিত হয়নি। আমি নির্বাচিত হলে প্রথমেই আমার ওয়াদা, আমি দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য বিয়ানীবাজার পৌরসভাকে একটি সেবাদায়ক প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত করব। এটা আমার প্রথম পদক্ষেপ হবে। এবং দ্বিতীয় পদক্ষেপ হবে এই পৌরসভার জবাবদিহিতা, এই পৌরসভার স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষ যাতে নিরাপদে, মানুষ যাতে কোনো ধরনের কষ্ট ব্যতি রেখে সহজভাবে তাদের নাগরিক যে সেবা, সেই নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা আমার দ্বিতীয় কাজ হবে। এবং তৃতীয় কাজ যেটি, আমাদের যে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো, আমাদের এলাকার মানুষের প্রধানত দাবি মানুষের রাস্তাঘাটের সংস্কার। আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা, আমাদের অনেক প্রবাসীরা দেশে এসে আমাদের রাস্তাঘাটের এই সমস্ত দুর্ভোগের জন্য তারা কষ্ট পান, তারা তাদের সন্তানাদি দেশে আসতে চান না। সেই জন্য আমি এই পৌরসভার মাস্টার প্ল্যানের আওতায় এই পৌরসভার প্রতিটি রাস্তাকে সংস্কার সাধনের মাধ্যমে এবং গুণগত মানসম্পন্ন কাজ তদারকির মাধ্যমে নিশ্চিত করে প্রতিটি এলাকার যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের উন্নয়ন সাধন করা এবং তার সাথে সাথে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি করা। আমাদের পৌরসভার মধ্যে আমাদের মশক নিধন করে, মশাকের অত্যাচারে মানুষ অতিষ্ঠ, সেই সমস্ত মশক নিধন কাজে বলিষ্ঠ ভূমিকা রাখা। সর্বোপরি পৌরসভা পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং তারপরে চিত্ত বিনোদন, পানীয় জলের ব্যবস্থা, এগুলা পৌরসভা প্রতিষ্ঠার আজকে 20 বছর হওয়ার পরেও এখনও পানীয় জলের সুযোগ সুবিধা নেই। আমাদের শিশু কিশোরদের বিনোদনের জন্য কোনো ধরনের পার্ক নেই। আমাদের
বয়স্কদের জন্য হাঁটাহাঁটির জন্য কোনো ধরনের ওয়াকওয়ে নেই। বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, গ্রামকে শহরে রূপান্তরিত করার যে প্রকল্প হাতে নিয়েছেন, সেই প্রকল্পে এই আমি যে কথাগুলো বললাম সমস্ত কিছু রয়েছে। মানুষের বয়স্কদের চিকিৎসা সেবা এবং শিক্ষার আধুনিকায়ন, আমাদের নারীদের নারীর জাগরণ কিংবা নারীর সচেতনতা, নারীদের মধ্যে তাদের কর্মস্পৃহা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের কর্ম ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এই ধরনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমি আমার পৌরসভার নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করব। আমি এটাই আজকে বলতে চাই, আমরা একটা উন্নত এবং সমৃদ্ধ পৌরসভার গঠনের লক্ষ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত, সেই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করাই আমার মূল লক্ষ্য। আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যেহেতু সমাজের উন্নয়নের অন্যতম মূল কাঠি যেটা যুব সমাজকে নিয়ে আপনার আসলে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে? এটি সুন্দর প্রশ্ন। আসলে আমি দীর্ঘদিন যুবলীগের আহ্বায়ক ছিলাম এবং আওয়ামী লীগেরও আমার যে দায়িত্ব সেটি হলো যুব এবং যুব ক্রীড়া সম্পাদক। আমাদের যুবকরা, যে আমাদের নয়, যে কোনো রাষ্ট্র এবং সমাজের যুবকরাই তার মূল চাবিকাঠি। যুবকদেরকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, সরকারের যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনারা জানেন, এবং আমাদের বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, এই যুব প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মপ্রত্যয়ী হিসাবে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার, স্বাবলম্বী করে তোলার যে পদক্ষেপগুলো রয়েছে, আমি প্রথমেই পৌরসভার দায়িত্ব যদি পাই, জনগণ যদি আমাকে দায়িত্ব প্রদান করে, তাই আমি আমার যে সমস্ত বেকার যুবকরা রয়েছেন পৌরসভার মধ্যে, তাদেরকে আমি তাদের প্রথমত তালিকা করে তাদেরকে সেই কর্মসংস্থানের ব্যবস্থা। আমাদের অনেক যুবকরা আপনারা জানেন বিপদগামী, তারা বিভিন্ন ধরনের নেশার আসক্ত হয়ে তারা ঘুরে ঘুরে নিজের জীবনকে বিনষ্টর দিকে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে এই ধরনের যারা আছেন তাদেরকে নিয়ে তাদের চিকিৎসা প্রদান করে তাদেরকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুব প্রশিক্ষণের যে সমস্ত কর্মসূচি রয়েছে, তাদের সেই সমস্ত কর্মসূচির ব্যবস্থা গ্রহণ এবং তাদেরকে আরও আমাদের যে তথ্য প্রযুক্তির, বিশেষ করে আজকে কম্পিউটারের যুগে আমাদের বিভিন্নভাবে কিন্তু মানুষ স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে। সেই ধরনের কম্পিউটারের যে বিষয়গুলো আছে, যে কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলো টাইপিং কিংবা বিভিন্ন গ্রাফিক, এই ধরনের যারা শিক্ষিত যুব সমাজ, তাদেরকে এই ধরনের কাজে আমরা নিয়ে এসে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমি মনে করি যে আমাদের যদি উদ্যোগী আমরা যদি হতে পারি, আমরা যদি যুব সমাজের জন্য আন্তরিকতার সহিত কাজ করি, আমাদের মন যদি এরকম থাকে, তো অবশ্যই এই প্রবাসিত অধ্যুষিত এলাকায় সবাই মনে করে সবাই ধনী। এখানে অনেক মানুষ রয়েছে যারা নিজের পরিবার নিয়ে, যারা নিজের বিভিন্নভাবে তারা সমস্যায় রয়েছে, তাদেরকে নিয়ে একযুগে আমাদের শ্রমিক ভাইয়েরা রয়েছেন, আমাদের বিভিন্ন শ্রমিক যারা পোস্ট কিংবা কার ড্রাইভিংয়ের সাথে নিয়ে, তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ সহ যদি সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে তারাও স্বাবলম্বী হওয়ার মাধ্যমে আমাদের এই দেশ উপকৃত হবে, আমাদের পৌরসভাও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। সবার জীবন যখন সুন্দর হবে, তখন আমার পৌরসভাও একটি আদর্শ পৌরসভায় রূপান্তরিত হবে। ধন্যবাদ একেবারে গঠনমূলক এবং সৃজনশীল কথাবার্তাগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। অনেক দর্শক আপনাকে দেখছেন, অনেকে আপনাকে সালামও দিয়েছেন, এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনিও জানেন যে আমরা সবসময় মানুষের মাঝে বিভিন্ন কিছু তুলে ধরার চেষ্টা করি, বিশেষ করে মানব সেবা সহ বিভিন্ন আনুষঙ্গিক অনেক বিষয়। তো সবাই আপনাকে সালাম দিচ্ছেন এবং আপনাকে স্বাগত জানাচ্ছেন ভবিষ্যতে যাতে আপনার জীবনটা আরও উজ্জ্বলময় ওঠেন, এবং তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলা আছে কিনা? আমি আসসালামু আলাইকুম, এবং আমিও সালাম দিচ্ছি আমাকে যারা আজকের লাইভ অনুষ্ঠানে দেখছেন। আমি বলতে চাই যে আমাদের এই দেশটি বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের একটি 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বিজয়ের এই মাসে
আমরা এই দেশটি অর্জন করেছিলাম। এই দেশের মুক্তির লক্ষ্যে উনি কাজ করে গেছেন। 1975-এর 15ই আগস্টের কালো রাত্রিতে এ দেশীয় কিছু বিপদগামী যুবক এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে 1975-এর কালো রাতে আমাদের জাতির জনককে হত্যা করা হয়েছিল। আমরা সেই থেকে আমাদের এই দেশটি উল্টো দিকে চলে গিয়েছিল। তারপর দীর্ঘ 21 বছর পর জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যে যুগান্তকারী উন্নয়ন সূচিত হয়েছে সেটি দৃশ্যমান। আজকে পদ্মা সেতু দৃশ্যমান, আজকে আপনার ঢাকা চিটাগাং হাইওয়ে দৃশ্যমান, আজকে ঢাকার যে এটি ময়লার কেন্দ্রবিন্দু যেটি ছিল সেটি আজকে পর্যটনের এটা কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত। আপনারা জানেন সোনারগাঁ হোটেলের কাছে যে হাতিরঝিল প্রকল্প, জননেত্রী শেখ হাসিনার হাতে ময়লা কেন্দ্র আজকে পর্যটনের জন্য একটি সুন্দর পার্কের মতো নগরীতে রূপান্তরিত, সেখানে মানুষ ছবি তোলার জন্য যায়। আজকে আপনারা দেখেন ঢাকার এই বিজয়ের মাসে ঢাকার যে মেট্রো রেল যেটা সেটি পরীক্ষামূলকভাবে উদ্বোধন করা হবে। আজকে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড চলছে, বিভিন্ন কয়লা কেন্দ্র এবং বিদ্যুতের ক্ষেত্রে যে সারা দেশে যে ছিল ঘাটতি ছিল সেটা কাটিয়ে উঠে আজকে বিদ্যুৎ ক্ষেত্রে আমরা সফল, গার্মেন্টস সেক্টরে আমরা সফল। আজকে জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিশাল জায়গা দখল করে নিয়েছেন। আজকে জাতিসংঘের অধিবেশনে জননেত্রী শেখ হাসিনা ভাষণ সবাই মনোযোগ সহকারে শুনে। আজকে জাতিসংঘের অধিবেশন ব্যতীত রেখে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সামিট গ্রুপে বিল গেটস থেকে শুরু করে বিশ্বের নামিদামি যে সমস্ত ধনকুবের কিংবা বিভিন্ন আইটি সেক্টরের প্রতিভাবান মেধাবীরা রয়েছেন তারা শেখ হাসিনার কথা শুনেন। কানাডার জাস্টিন ট্রুডো এক ধরনের ফ্যানই বলা যায় জননেত্রী শেখ হাসিনা। সেই জন্য আজকে জার্মানির মার্কেল অ্যাঙ্গেলস যেরকম জার্মানিকে নেতৃত্ব দিয়ে দীর্ঘ 3 টার্ম ক্ষমতায় থেকে জার্মানির যে শাসন ব্যবস্থায় পরিচালিত করে আজকে তিনি অবসরে, আমি মনে করি সেই ধরনের মার্কেল অ্যাঙ্গেলসের মতো জননেত্রী শেখ হাসিনা বিশ্ব রাজনীতিতে এটি মাইল ফলক হিসাবে উন্নয়নের যে অব্যাহত ধারা সেটা সূচিত করেছেন। সেই ধারার উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সকলে আগামী দিনে এইভাবে আমাদের এই অগ্রযাত্রাকে, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার কাজে সহযোগিতা করবেন, সেই আশাবাদ আপনাদের সকলকে জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের কথা শুনলাম এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটিও জানলাম, এবং ওনার ছাত্র জীবন কীরকম ছিল এবং ভবিষ্যতে বাংলাদেশটাকে উনি কীরকমভাবে দেখতে চান, এরকম অনেক কিছু ওনার কাছ থেকে শুনলাম। আসলে এরকমই একজন প্রকৃত মানুষের প্রয়োজন আমাদের দেশটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন করে তোলার জন্য। উনি যুবকদেরকে যে ধরনের আশ্বাস দিয়েছেন, আশা করি উনি যদি কোনো এক সময় আমাদের এই বাংলাদেশটাকে পরিচালনা করার মতো একটি সুযোগ পায় এবং আমাদের বিয়ানীবাজার পৌরসভাকে পরিচালনা করার সুযোগ পাই, আমরা আশা করি আমরা যারা যুব সমাজ রয়েছে উপকৃত হতে পারবো। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কোনো এক সময় আপনাদেরকে আরও কারোর সাথে পরিচয় করে দেব এরকম সামাজিক অনুষ্ঠানে। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি